তোমরা কি এমন কোনো অ্যাপ ইউজ করেছো যেটা খুললেই মনে হচ্ছে বাহ খুব সহজেই কাজটা হয়ে গেল? আবার এমন অ্যাপও আছে যেগুলো হয়তো একটা খুব সাধারণ জিনিস করতে গিয়ে আমরা খুঁজে বেড়াই চেকআউটটা কোথায়, সেটিংসটা কোথায়, ব্যাক করবো কী করে। তো আমরা পাজল হতে থাকি। তখন আমাদের মাথায় আসে যে এই ডিজাইনটা কে করেছে। তখন আমাদের এই খারাপ ডিজাইনটাই কিন্তু মনে থাকে, কিন্তু যে কাজটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি সেই অ্যাপগুলো কিন্তু আমরা অত মনে রাখি না তার ডিজাইনটা। তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে ভালো ডিজাইন, ইনভিজিবল ডিজাইন বলা হয়, আর কিছু কিছু ইউআই ইউএক্সের থিওরি বলবো, এবং তার সাথে আমরা আরও বড় বড় কোম্পানি কীভাবে ইউআই ইউএক্সগুলো ব্যবহার করে তার কিছু ব্যবহার শেখাবো। মাইসেলফ কৃষ্ণেন্দু ঘোষ, 15 year experience in UI UX industry, and I am associate member of Weaver's Web. Why good design is invisible design? তো তোমাদের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে বলছি। তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখলে, তুমি কাউকে মেসেজ পাঠালে, আবার তুমি ইউটিউবে গিয়ে একটা গান চালিয়ে দিলে, আবার তুমি কখনো গিয়ে ফেসবুকে ওখানে কমেন্ট লেখা শুরু করে দিলে। তো এই পুরো বিষয়টার করার পরে তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি জিনিসটা নিয়ে ভাবছো যে এই ডিজাইনটা কেমন, এই ডিজাইনটা কিভাবে হয়েছে? তো তোমার যে কাজটা করার ছিল সেটাই তুমি সম্পূর্ণ করলে। তো এই কাজটা করতে গিয়ে তুমি একবারও ভাবলে না যে কোথায় সার্চ বাটনটা আছে, ওপরে কেন সার্চ বাটনটা আছে, বা নিচে কোথায় সেন্ড বাটনটা আছে? তো তুমি একবারও চিন্তা করলে না যে এইগুলো কেন হচ্ছে, কেন দেওয়া আছে? তো এইটাই মূল পার্থক্য হচ্ছে ভালো ডিজাইনের। কোনো একটা সুন্দর বাটন বা সুন্দর জিনিস দেখে আমরা আকর্ষিত হই, বাট আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কাজটাকে ঠিক করা। যেমন যে কাজটাকে আমরা যখন দেখি সেই কাজটা যদি আমি অ্যাপে ঢুকেছি কি করতে, আমরা অ্যাপে ঢুকি সাধারণত আমাদের সাধারণ কাজগুলো যাতে খুব সহজে সম্পন্ন করা যায়। তো সেইখানে আমরা ডিজাইনগুলোকে তো ওইভাবে দেখি না, তখন সেটা সম্পূর্ণই মনে হয় যে ডিজাইনটাই যেন ইনভিজিবল। ভালো ডিজাইন সেটাই যেটি সহজভাবে কাজটি সম্পন্ন করা যায়। স্যার ডন নরম্যান একটা খুব সুন্দর উক্তি করেছিলেন, আ গুড ডিজাইন ইজ অ্যাকচুয়ালি মাচ হার্ডার টু নোটিস দ্যান দ্য পুয়ার ডিজাইন। অর্থাৎ সাধারণ জিনিসটাকে আমরা খুব সহজে নোটিস করি না, যখন আমরা খারাপ ডিজাইন দেখি তখন আমরা জিনিসটা নোটিস করি। তো একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরও সহজ হবে। ধরো তুমি গুগলে সার্চ করবে, তো ফার্স্টে কি পাচ্ছি আমরা গুগলের একটা স্ক্রিন, সেখানে রয়েছে একটা গুগলের লোগো, তারপরে সার্চ বার, তারপর নিচে কয়েকটা বাটন, নাথিং এলস। আমরা এখানে কি করতে এসেছি? গুগলে জানে আমরা এখানে সার্চ করতে এসেছি। তো গুগল তো এত বড় কোম্পানি, সে তো সেখানে নানা রকম অ্যানিমেশন, নানা রকম টাইপোগ্রাফি, নানা রকম বাটন দিয়ে পেজটাকে সুন্দর করে রাখতে পারত, কিন্তু পারপাসটা কি? যে আমি এখানে সার্চ করতে এসেছি। সেই জন্যেই আমরা ডিজাইনটাকে অত নোটিস করি না, সেই জন্যে ইউজেবিলিটি অনুযায়ী আমরা জিনিসটাকে চিন্তা করি। সো ইউজেবিলিটি হচ্ছে যেটা আমি আগে কতগুলো কথায় বললাম যে ইউজেবিলিটি। তো ইউজেবিলিটি বিষয়টা খুবই সহজ, কিভাবে আমরা জিনিসটাকে সহজভাবে ব্যবহার করি। তো ধরো তুমি একটা অ্যাপে একটা টি শার্ট কিনতে গেলে বা শার্ট কিনতে গেলে, তো সেখানে তুমি প্রথমে ঢুকলে, প্রথমে সাইন আপ করলে, তারপরে সেখানে তুমি ইমেল ভেরিফিকেশান হলো, তারপরে তোমার অ্যাড্রেস চাইলো, তারপরে তুমি সেখানে তোমার অ্যাড্রেস দিলে, ফোন নাম্বার দিলে, ওটিপি এলো। ততক্ষণ এই লেন্থ প্রসেসে আমরা তখন কি করি যে আমাদের যে অরিজিনাল যে জিনিসটা আমি কিনতে এসেছি সেটাই হয়তো এতটাই লেন্দি হয়ে গেল, সেটা আমাদের কেনার ইচ্ছাটাই চলে গেল। তো আরও একটা ওয়েবসাইটে গেলাম, সেখানে গিয়ে আবার কী করলাম, আমি শুধু আমার প্রোডাক্টটা আমি দেখলাম, যেটা আমার চয়েস হলো, সেই টি শার্টটাকে আমি নিলাম, শুধু আমি ফোন নাম্বার দিলাম আর আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, সেখানে অ্যাড্রেস দিয়ে দিলেই আমার পেমেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার জিনিসটা ডেলিভারি হয়ে গেল। তো তোমরা যখন পরবর্তীকালে আসবে তাহলে তুমি কোন সাইটটায় আসবে? অবশ্যই দ্বিতীয়টায়, কারণ সেই ব্যবহার করতে গিয়ে তোমার খুব কম সময় লেগেছে এবং তুমি খুব ভালোভাবে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেছো, এবং এটাকেই আমরা বলি হচ্ছে ইউজেবিলিটি। তো ইউজেবিলিটি তুমি যদি ভালো রাখো, খুব সহজে যদি মানুষকে জিনিসটা ব্যবহার করতে পারে, সেই জিনিসটাই কিন্তু পপুলার হয়, বা সেই অ্যাপটা বা সেই ওয়েবসাইটটাই কিন্তু আমরা বারবার করে রিপিটেশন করি। যেমন
কিছু উদাহরণ হিসাবে, ইউজাবিলিটির উদাহরণ হিসাবে আমি বলতে পারি, যেমন ধরো হচ্ছে অ্যামাজনে কি করি আমরা, যখনই আমরা কোনো জিনিস কিনতে যাই, বাই বাটনটা ঠিক এতটা বড় করে, মানে বেশ বড় করে ডিজাইনটা রয়েছে, অন্যান্য সমস্ত এলিমেন্টের চেয়ে বাই বাটনটা বড় রয়েছে। তখন আমরা কি, আমাদের অ্যামাজনে আমরা কী করতে যাচ্ছি, জিনিসটা কিনতে যাচ্ছি, সেই পারপাসটা আমাদের কাছে পরিষ্কার, এবং বাই বাটনটায় আমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমরা পেমেন্টে চলে যাচ্ছি। তো সুইগি, জোম্যাটো এরা আবার কী করেছে, আরও কিছু রিসার্চ করেছে। সেক্ষেত্রে তারা দেখা গেছে যে তুমি ধরো প্রতি শুক্রবার তুমি বিরিয়ানিটা অর্ডার করো, তো তুমি প্রথম দুবার অর্ডার করার পরেই তৃতীয় দিনই তুমি দেখতে পাবে ওই ফ্রাইডেতেই তোমাকে দেবে কি, যে রিপিট অর্ডার। ফলে তার ব্যবহারটা তারা বুঝে গেছে, অ্যাপটা তুমি যেভাবে অ্যাপটা ব্যবহার করছো সেটা বুঝে গেছে। তো এটাই হচ্ছে ইউজেবিলিটি যত সহজ হবে তত তোমার অ্যাপটার পরিচিতি বাড়বে, বা অ্যাপটার সুন্দর ডিজাইন যেটা আমরা বলি, বা সুন্দর যে ব্যবহার করছি সেটা বোঝা যায়। এবারে ইউজেবিলিটির পরে আসছি কগনিটিভ লোড। তো কি মানে কগনিটিভ লোড বিষয়টা হচ্ছে, তো আমরা যখন মস্তিষ্ক বা আমাদের ব্রেনের ওপরে কতটা চাপ পড়ছে, সেই লোডটাকে কমানোর জন্য আমরা ইউজ করি। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো নেটফ্লিক্সে তো কয়েক হাজার সিনেমা রয়েছে। তো নেটফ্লিক্স যদি সবকটা সিনেমা একবারে পরপর করে ডিসপ্লে করে দিত, তো আমাদের অসুবিধাটা কী হতো? আমাদের অসুবিধা তখনই হতো কারণ আমরা খুঁজে বার করতে পারতাম না আমরা কোনটা দেখতে চাইছি। সেই জন্য নেটফ্লিক্স কী করেছে, সেই জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করে দিয়েছে। যেমন টপ রেকমেন্ডেড, তারপরে ধরো হচ্ছে সায়েন্স ফিকশন মুভিজ, অ্যাকশন মুভিজ, তারপরে হচ্ছে আরও যেভাবে আমরা জিনিসটা যে কন্টিনিউ ওয়াচিং, এইভাবে কীভাবে ক্যাটাগরাইজ করে দিয়েছে। ক্যাটাগরি করলে তো আমরা কী করে বুঝতে পারছি যে আমরা কেউ সায়েন্স ফিকশন মুভি দেখছে, কেউ খেলা দেখছে, কেউ কমেডি দেখছে, সেইটা আমাদের খুঁজতে অনেক সহজ করে দিচ্ছে। তো আমাদের ব্রেনের ওপরে এত বেশি চাপ পড়ছে না। তাহলে আমরা কি এই কগনিটিভ লোডটাকে প্রচুর জিনিসটাকে আমরা খুব সহজে ভাগ করে দেখাতে পারি, বা ক্যাটাগরি করে দেখাতে পারি। তাহলে আমাদের কি হবে, ক্যাটাগরি করে দেখালে আমরা ডিজাইনের যে আমাদের ব্রেনের ওপর যে চাপ পড়ছে ইউজারদের, সেটা আর হয় না। তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন ডিজাইন পার্ট। সো কগনিটিভ লোড অবশ্যই কমাতে হবে ডিজাইনের ক্ষেত্রে। তো মনোবিজ্ঞানী মিলার্স তার মনোবিজ্ঞান নিয়ে কিছু কাজ করেছিলেন। তো সেখানে তিনিও বলেছিলেন যে মানুষ খুব কম সংখ্যক মনে রাখতে পারে কোনো কিছু জিনিস একবারে দেখার পরে। ধরো তুমি কোনো একটা ব্যাংকিং অ্যাপে গেলে, তো ফার্স্ট স্ক্রিনেই তোমায় দেখাচ্ছে সেখানে লোন, সেখানে দেখাচ্ছে তোমার হচ্ছে পেমেন্ট, সেখানে তোমার ব্যাংক ব্যালেন্স, সেখানে তোমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সেখানে তোমার ইন্স্যুরেন্স, সেখানেই তুমি ওখান থেকেই তুমি ট্যাক্স পে করছো। তো এত কিছু জিনিস মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায়, মনে রাখতে পারে না। ফলে সেগুলোকে কি করা হয়েছে, যখন পরবর্তী আমাদের অ্যাপ তৈরি করা হয়েছে বা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেগুলোকে আমরা ছোট ছোট করে পার্টে ভেঙে দিয়েছি। বা সেই পেজে গিয়েই তুমি যদি ধরো লোন থাকে বা ধরো ট্যাক্স থাকে, তো লোনে গেলে লোনের গিয়ে সেখানে তুমি লোনের ডিফারেন্সিয়েট বিভিন্ন বিষয়গুলো তুমি জানতে পারবে। ট্যাক্সের জিনিসটা হলে তুমি ট্যাক্সের পেজে গেলে বা অ্যাপে বা ওয়েবে যেখানেই হোক, তুমি যেখানে গেলে সেখানে তুমি তার ক্যাটাগরিগুলো দেখে তোমার পরিষ্কার ধারণাটা হয়ে যাবে। ফলে তোমার মনে রাখা অনেক সহজ হবে। সেই কারণে মিলার্স কী করেছিলেন, তো কিছু সংখ্যা নিয়ে উনিও কাজ করেছিলেন। সেই সংখ্যাগুলোকে আমাদের মনে রেখে রেখে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। তাহলে সেই অ্যাপটা ইউজার বুঝতে পারে যে কীভাবে ক্যাটাগরিগুলোকে আমরা ইউজ করব। এরপরে আসছি হচ্ছে ইউজার সাইকোলজি। তো ইউজার সাইকোলজি বেসিক্যালি কি, আমরা ডিজাইনের সম্বন্ধে আগেই বলেছি যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে খুব ভালো রং, খুব ভালো ফন্ট, খুব ভালো সুন্দর দেখতে হবে, সুন্দর গ্রেডিয়েন্ট হবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো ডিজাইন হয় না। ভালো ডিজাইন তখনই হয় যখন আমরা ইউজারের পার্সপেক্টিভটা বুঝতে পারবো, যে ইউজার কি চাইছে, ইউজারের অনুযায়ী আমাদের ডিজাইনগুলোকে বানাতে হবে। যেমন খুব সহজভাবে এক্সাম্পলটাই বলছি, যেমন ধরো আমরা সাইকোলজি যেটা আমরা কথা হচ্ছে, তো ধরো তুমি ডিলিট আইকন আমাদের চিনিয়ে দিতে হয় না, একটা ডাস্টবিনের আইকন দেখেই আমরা বুঝতে পারি এটা ডিলিট আইকন, বা একটা পেনের আইকন দেখেই বুঝতে পারি যে এই জায়গাটাকে আমার এডিট করতে হবে। সেটা আমরা যত সহজে জিনিসটা শিখতে পারবো, এবং আমাদের এই সাইকোলজিটাই কাজ করে যে একই জিনিস দেখে আমরা কিন্তু রিপিট করি। তুমি এই ডিলিট বাটনটা, তুমি সব ওয়েবসাইট, সব অ্যাপে গেলেই ডিলিট বাটনের জায়গায় আইকনটা কিন্তু ডাস্টবিন থাকে, কারণ মানুষ এতে সহজভাবে বুঝতে পারে।
সাইকোলজিক্যালি আমরা যেটা সহজভাবে বুঝতে পারি সেটাই আমরা অ্যাকসেপ্ট করি। সো এবারে আসি আমি হিক্স লতে। হিক্স ল বলে যে মানুষকে তুমি যত বেশি অপশান দেবে তত মানুষ বেশি কনফিউজড হবে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো তুমি গুগল সার্চে গেলে, তোমার গুগল সার্চের বাটনটা বড় থাকে, তার নিচে আমরা অনেকগুলো বাটন দিয়ে রাখলাম, অনেক কিছু। তো আমি কী হবে, সেখানে ধরো সার্চ দিল, ইমেজ থাকলো, সেখানে ম্যাপ থাকলো, সেখানে নানা রকম জিনিস থাকলো, ফলে আমরা কী হবে, আমরা টোটালি কনফিউজড হয়ে যাব যে আমরা কি করতে এলাম। আমি হয়তো একটা নর্মাল সার্চ করতে এলাম, আমরা করে বসলাম হয়তো একটা অন্য জিনিস সার্চ করে। তো মানুষকে যত বেশি অপশান দেওয়া হয় তত মানুষ কিন্তু বেশি কনফিউজড হয়। কম অপশান দিলে কি হবে, আমার পারপাসটা ক্লিয়ার থাকে। আর একটা অপশান বলি, যেমন হচ্ছে ফিটস ল। ফিটস লর ক্ষেত্রে কী হয়, ফিটস ল হচ্ছে যে জায়গাটায় আমরা যে কোনো ধরো সিটিএ বাটন, যেগুলো যেই জায়গাটায় আমার হচ্ছে সেন্ড বাটন, এগুলোকে আমরা কোথায় কোথায় ফিট করতে পারি সেটাই ফিটস ল বলা হয়। যেমন হচ্ছে ফিটস লর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে ব্যবহারকারীর কোন জায়গাটায় আমরা ইউজ করতে পারি, ইউজেবিলিটির কোন জায়গাটায় আমরা সেন্ড বাটনটা রাখলে ইউজারদের সুবিধা হবে, বা কোন বাটনটা সিটিএ বাটনটা বড় রাখলে যেটা দেখতে সুবিধা হবে, তো কোথায় ফিট করছে। যেমন হচ্ছে অ্যাপের ক্ষেত্রে আমরা যেমন দেখি ওপরে যেমন সার্চ বাটনটা দেখি, তো আমরা ওপর থেকে সার্চ করতে সুবিধা হয়, কারণ নিচে আমার টাইপের সেকশনটা থাকে, সেই জন্য আমরা উপরের বাটনটা রাখি সার্চের। আবার ঠিক যখন আমরা টাইপ করি তখন টাইপ করার পরে নিচে কিন্তু আমাদের সেন্ড বাটনটা থাকে। তো এইটা ব্যবহারকারী বা ইউজেবিলিটির উপরে ডিপেন্ড করে যে আমরা কী ধরনের জিনিসটা রেডি করছি। তো সেইটাই বলা হয় হচ্ছে ফিটস লক, যে আমরা কোন জিনিসটা কোথায় ফিট করব। সো এই যে সিম্পল ইন্টারফেস বা সিম্পল ইউজেবিলিটির উপরে আমরা কথা বলছি, তো অনেক নতুন নতুন ডিজাইনাররা মনে করতেই পারে যে ভালো ডিজাইন মানে খুব ভালো অ্যানিমেশন হবে, খুব গ্রেডিয়েন্ট মানে হচ্ছে খুব মডার্ন ধরনের আমরা জিনিস বানাচ্ছি, বা খুব আমরা অন্যান্য ফন্ট ইউজ করে আমরা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করছি। বাট সেটা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পারপাসটা কী, আমরা তার পারপাসটা অনুযায়ী ডিজাইনটা করতে হবে। তার ইউজার কতটা এটা ইউজ করে সুবিধা পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ডিজাইনটা করতে হয়। তো এই দিক থেকে যেমন অ্যাপেলের তুমি পেজটাও দেখতে পাবে, অ্যাপেল কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে এবং প্রতিটা সেকশন দেখবে খুব ব্যালেন্সড করে রাখা হয়, অনেক বেশি কালার ইউজ করা হয় না, দুটো মাত্র কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বিউটি অ্যাট্রাক্টস অ্যাটেনশন, বাট ইউজেবিলিটি মেক দ্য ট্রাস্ট। তো এর পরবর্তী আলোচনায় আমরা আরও আসবো, তো কিভাবে আমাদের আরও ভালো ডিজাইন কী করে তৈরি করা যায়। তো আমি এর জন্য 10 রুলস সেট করছি, তো সেই 10 রুলসটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেইগুলো যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লেখো।